সুপ্রিয় এসএসসি 2022 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকালকের ক্লাসে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়, যেটি কিনা আমাদের রসায়নের এক কথায় প্রাণ বলা যেতে পারে, সেটা হচ্ছে পর্যায় সারণী। আজকের ক্লাসে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে পর্যায় সারণীর আবিষ্কারক কে, কিংবা পর্যায় সারণীর জিনিসটা আমাদের কাছে কি। পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভ একটি পর্যায়সূত্র আবিষ্কারের মাধ্যমে তিনি আমাদেরকে এই পর্যায় সারণী প্রদান করে গেছেন। মেন্ডেলিভের পর্যায়সূত্রটি ছিল এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ তাদের যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তারা কাদের মাধ্যমে পরিবর্তিত হয়, কিসের মাধ্যমে, কিসের ভিত্তিতে, সেটা হচ্ছে ভরের ভিত্তিতে। এখন বিজ্ঞানী মেন্ডেলিভ আমাদেরকে প্রথমে 63টি মৌল সম্পর্কে একটা ধারণা দিয়ে একটা পর্যায় সারণী প্রদান করেন। কিন্তু বর্তমানে আমাদের যে আধুনিক পর্যায় সারণী রয়েছে, এই আধুনিক পর্যায় সারণীতে আমাদের 118টি মৌল স্থান পেয়েছে। এর মধ্যে আমাদের 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আধুনিক পর্যায় সারণী অনুসারে আমাদের পর্যায় সারণীকে 60টি পর্যায় ও 18টি গ্রুপে ভাগ করা হয়েছে। এখন এই পর্যায় সারণী 118টি মৌলসমূহের নাম আমাদের অনেকের পক্ষে মনে রাখা কঠিন হয়ে পড়ে। তো আমরা আমাদের সুবিধার জন্য আমাদের যেই জিনিসগুলো বা যেই মৌলগুলো আমাদের জানা লাগবে, একান্ত জরুরি, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। চলো দেখি। দেখো, প্রথমে বলছি কি ক্ষার ধাতু। এখন ক্ষার ধাতু কাদেরকে বলা হয়, তাই না? ক্ষার ধাতু কাদেরকে বলা হয়, কিংবা ক্ষার ধাতু আমাদের মৌল কোন কোন মৌলসমূহ। এখন দেখো, ক্ষার ধাতু মৌলসমূহ আমরা নাম লিখি। প্রথমে দেখো, এখানে ক্ষার ধাতু সমূহের নামগুলো এটা জানি আমরা, এটা লিথিয়াম, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, এটা রুবিডিয়াম, এটা সিজিয়াম, এটা ফ্রান্সিয়াম। এখন এই ক্ষার ধাতু আমাদের অনেকের পক্ষে মনে রাখা কঠিন হয়ে পড়ে। তো আমরা একটা যদি ছন্দের মাধ্যমে জিনিসটা খেয়াল করি, তাহলে আজকের পর থেকে আশা করি তোমাদের এই জিনিসটা ভুল হবে না। সেটা ছন্দটা দেখো: লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। কি দেখো তো, আবার বলি: লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আমরা যদি এই ছন্দটা মনে রাখতে পারি, তাহলে আমরা আজকে থেকে ক্ষার ধাতু সমূহের নাম খুব সহজেই মনে রাখতে পারবো। এবারে দেখো, এবার যদি আমরা মৃৎক্ষার ধাতু সম্পর্কে আলোচনা করি, মৃৎক্ষার ধাতু কারা কারা সেটা আগে আমরা দেখে নিই। মৃৎক্ষার ধাতু আমাদের দেখো, মৃৎক্ষার ধাতু কারা কারা: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখন এই মৃৎক্ষার ধাতু আমরা কিভাবে মনে রাখবো? সেম অ্যাজ আমরা আগের মতো একটা ছন্দের মাধ্যমে এই জিনিসটা তোমাদের মাঝে উপস্থাপন করবো। দেখো: বেবি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখেন। দেখো, বেবি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখেন। আশা করি আজকের পর থেকে তোমাদের ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতু সমূহের নাম মনে রাখতে আর কোনো কষ্ট হবে বলে আমার মনে হয় না। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ গ্রুপ সম্পর্কে জানবো, সেটি হ্যালোজেন। এখন হ্যালোজেন মানেটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ গ্রুপ। হ্যালোজেন গ্রুপের মধ্যে কারা কারা পড়ে?
চলো আমরা দেখি। ও আরেকটা জিনিস, হ্যালোজেন গ্রুপ সমূহকে হচ্ছে তোমরা হচ্ছে আমরা হচ্ছে এক্স দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি। হচ্ছে এক্স যখন আমরা বুঝবো তখন সেটা হচ্ছে হ্যালাইড। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। তো হচ্ছে হ্যালোজেন গ্রুপের মধ্যে কারা কারা আছে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাসিটাইন। আশা করি আমরা হচ্ছে হ্যালোজেন গ্রুপ কারা এটা হচ্ছে মনে রাখতে পারবো। এবার আমরা পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ আমাদের কাছে হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকবে, ওই ইলেকট্রন বিন্যাসটা দেখে আমাদের বুঝতে হবে ওই মৌলসমূহ, ওই মৌলটা পর্যায় সারণীতে হচ্ছে কত নাম্বার গ্রুপ কিংবা কত নাম্বার পর্যায়ে স্থান পেয়েছে। তো এটা দেখার জন্য হচ্ছে আমরা চলো একটা উদাহরণের কাছে যাই। সেটা হচ্ছে আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম আমরা প্রত্যেকেই জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের 1s2 2s2 2p6 3s1। এখন আমরা এখান থেকে কিভাবে হচ্ছে পর্যায় ও তাদের গ্রুপটা নির্ণয় করব। দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান যে শক্তিস্তর, কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান যে শক্তিস্তর সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে হচ্ছে এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর কততে প্রবেশ করছে, সেটা 3তে প্রবেশ করছে। তাহলে আমরা এখান থেকে নিঃসন্দেহে বলতে পারবো সোডিয়ামের পর্যায় হচ্ছে কত, 3, তাই না? এখন দেখো আমরা পর্যায় কীভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে শিখে গেছি। এখন গ্রুপ নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে বেশ কয়েকটি জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে। তো দেখো সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে গ্রুপটা নির্ণয় করবো। দেখো আমরা কী বলছি, কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর যেই অরবিটালে প্রবেশ করে সেখান থেকে হচ্ছে আমরা তার গ্রুপটা নির্ণয় করবো। তো দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর এস অরবিটালে প্রবেশ করে। তো যদি হচ্ছে কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর এস অরবিটালে প্রবেশ করে তখন তার এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আমি আবার বলছি, যদি কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর এস অরবিটালে প্রবেশ করে তখন এস অরবিটালে তার মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তো দেখো এখানে 3s এর ক্ষেত্রে মানে সোডিয়ামের জন্য 3s এ এখানে তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে হচ্ছে তার সোডিয়ামের গ্রুপ হচ্ছে আমাদের কত, 1। আর আমরা একটু আগে শিখলাম সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ, ক্ষার ধাতু গ্রুপ আমাদের কত পর্যায় সারণীতে গ্রুপ 1। তাহলে হচ্ছে আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে খেয়াল করি, দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা কত জানি, 12। ম্যাগনেসিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 আর এটা হচ্ছে আমাদের 3s2। তাহলে তোমরাই বলো, এটার পারপাসে তোমরাই বলো ম্যাগনেসিয়ামের জন্য তার পর্যায় ও গ্রুপ সংখ্যা কত হবে। তাহলে কি আমরা বলতে পারি না এখানে ম্যাগনেসিয়ামের পর্যায় এখানেও কত হবে, 3, কেননা হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর হচ্ছে 3তে গিয়ে প্রবেশ করছে। এখন আমরা ম্যাগনেসিয়ামের জন্য তার গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব। গ্রুপ সংখ্যাও সেম, আমরা যে বললাম সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর যদি এস অরবিটালে প্রবেশ করে তখন তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়ামের এস অরবিটালে মোট ইলেকট্রন কয়টি রয়েছে, 2টি। তাহলে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে কত, 2। তাহলে আমরা ওই যে একটু আগে যে শিখলাম মৃৎক্ষার ধাতু গ্রুপের মধ্যে আমাদের ম্যাগনেসিয়ামটা ছিল। তাহলে আমাদের নিঃসন্দেহে বলতে পারি যে ম্যাগনেসিয়াম হচ্ছে পর্যায় 3 ও গ্রুপ 2 এর একটি মৌল। এখন দেখো আমরা হচ্ছে আরও কয়েকটি হচ্ছে মৌল নিয়ে আলোচনা করি। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কীভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের অবস্থান নির্ণয় করব, এটা হচ্ছে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো আমরা যদি বোরনের কথা চিন্তা করি, কার কথা, বোরনের কথা। বোরনের হচ্ছে আমাদের
পারমাণবিক সংখ্যা কত? 5। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো দেখো এটা ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, এটা ইলেকট্রন বিন্যাস যখন করব তখন সেটা দ্বারা হচ্ছে 1s2 2s2 আর এটা হচ্ছে 2p1। তাহলে আমরা হচ্ছে এখানে পর্যায় কীভাবে নির্ণয় করবো বলো তো? পর্যায় তো আমরা এখানে নিঃসন্দেহে নির্ণয় করতে পারবো। কত পর্যায়ে? এখানে দেখো সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে কত? 2। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের যে নাম্বার সেটা হচ্ছে আমাদের 2। তাইলে হচ্ছে বোরনের জন্য আমাদের পর্যায় কত হবে? 2 হবে। এখন দেখো এখানে গ্রুপ কিভাবে নির্ণয় করবো আমরা। দেখো এতক্ষণ আমরা শিখছি হচ্ছে যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে মোট যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। কিন্তু এক্ষেত্রে আমাদের হচ্ছে ইলেকট্রন কোথায় কোথায় প্রবেশ করছে দেখো তো। এখানে হচ্ছে ইলেকট্রন আমাদের প্রবেশ করছে হচ্ছে এস অরবিটালে ও পি অরবিটালে। ভালো করে দেখো, এস অরবিটালে ও পি অরবিটালে প্রবেশ করছে। তো আমাদের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে, যখন হচ্ছে বাইরের প্রধান শক্তি স্তরটি এস ও পি অরবিটালে প্রবেশ করবে তখন এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাকে যোগ করে তার সাথে 10 যোগ করে দিলেই আমাদের গ্রুপ সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কি বলছি আমরা, যদি এস ও পি অরবিটাল দেওয়া থাকে তাহলে এস ও পি অরবিটালের সাথে 10 যোগ করে দিলে আমাদের যেই গ্রুপ সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো তো এখানে এসে মোট হচ্ছে ইলেকট্রন আছে কয়টা? 2টা। পিতে ইলেকট্রন আছে কয়টা? 1টা। তাহলে 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি হয় কত? 3। এরপরে আমরা কত সাথে যোগ করতে বলছি? 10-এর সাথে। তাহলে 10-এর সাথে যখন আমরা 3 যোগ করবো তখন সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের 13। সেটা হচ্ছে আমাদের কত? 13। তাহলে বলো তো এখানে তাহলে আমাদের কি দাঁড়ায়? তাহলে হচ্ছে বোরন হচ্ছে পর্যায় 2 গ্রুপ 13 এ হচ্ছে একটি কি? একটা মৌল। এখন দেখো আরেকটা দেখি, অক্সিজেন। অক্সিজেনের কত? 8। এটা ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি জানি? টুপি 4। এখন এটা আমি বলবো না, এটা জাস্ট হচ্ছে আমি পর্যায়টা হচ্ছে তোমাদেরকে বের করে দেখাবো। এরপর এটা গ্রুপটা, এটা কত নম্বর গ্রুপ সেটা হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি হচ্ছে এটা জাস্ট খালি পর্যায়টা তোমাদেরকে বলে দিচ্ছি। এটার পর্যায়টা হবে 2। তোমরা হচ্ছে এটা গ্রুপটা আমাকে বের করে কমেন্ট বক্সে জানাও। আশা করি তোমরা হচ্ছে কিভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের অবস্থান নির্ণয় করবে সেটা বুঝতে পারছো। এবার আমরা পর্যায় সারণীর আরও কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ গ্রুপ সম্পর্কে জানব। তো এর আগে একটি গুরুত্বপূর্ণ গ্রুপ যেটি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে সেটি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় যে গ্রুপটা আছে সেটা সম্পর্কে। নিষ্ক্রিয় গ্রুপ। এখন কত নাম্বার গ্রুপকে পর্যায় সারণীতে আমরা জানি পর্যায় সারণীতে হচ্ছে 18টি হচ্ছে গ্রুপ রয়েছে। এখন এই 18টি গ্রুপের মধ্যে কত নাম্বার গ্রুপ সমূহকে হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ বলা হয়? সেটা হচ্ছে 18 নাম্বার গ্রুপটিকেই নিষ্ক্রিয় গ্রুপ বলা হয়। এখন নিষ্ক্রিয় গ্রুপ বলতে আমরা কি বুঝি আগে এটা দেখি, তারপরে হচ্ছে আমরা দেখব নিষ্ক্রিয় গ্রুপের মধ্যে কারা কারা আছে। তো দেখো আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি। ধরো আমাদের সমাজে হচ্ছে 2 শ্রেণীর মানুষ আছে। আমাদের সমাজে কয় শ্রেণীর মানুষ আছে? 2 শ্রেণীর মানুষ আছে। একটা হচ্ছে আমাদের হচ্ছে নিম্নবিত্ত আর একটা হচ্ছে আমাদের উচ্চবিত্ত। আমরা হচ্ছে এখানে মধ্যবিত্তটাকে হচ্ছে কি করব? স্কিপ করব। তো দেখো এখানে আমাদের হচ্ছে নিম্নবিত্ত মানুষ যারা আছে তারা সব সময় চায় তারা যেন কি হয়? তারা যেন ধনী হতে পারে। মানে তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা কাজ করে, তারা হচ্ছে একটা কি উন্নত জীবনযাপন লিড করবে। তারা সবসময় হচ্ছে বড়লোক হওয়ার একটা প্রবণতা কাজ করে। সেটা হচ্ছে কাদের ধারণা? সেটা হচ্ছে নিম্নবিত্ত যারা আছে তাদের ধারণা। এখন যারা উচ্চবিত্ত তারা কি কখনো চাইবে তারা হচ্ছে গরিব হইতে? মানে তারা কি চায় তারা একটা গরিবের মতো জীবনযাপন করতে কিংবা হচ্ছে তাদের মতো করে চলতে? তারা এটা চায় না। তো ওই হিসেবে আমাদের মৌলসমূহ সেম ওইভাবে কাজ করে। যারা হচ্ছে তোমার হচ্ছে যেমন তুমি চিন্তা করো, আমরা যদি এখানে যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2
2s2 2p4। এখন দেখো আমরা যখন গতকালকে হচ্ছে পদার্থের গঠন নিয়ে আলোচনা করলাম, সেখানে হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে একটা হচ্ছে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টি থাকতে পারে, কিংবা হচ্ছে একটা অরবিটাল হচ্ছে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম। তো ওই হিসেবে দেখো এখানে অক্সিজেন হচ্ছে শক্তি স্তর কয়টা, হচ্ছে শক্তি স্তর হচ্ছে দুইটা, শক্তি স্তর হচ্ছে দুইটা। তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটি। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরে অক্সিজেনের জন্য তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার 6টি, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার 6টি। এখন অক্সিজেনের হচ্ছে তাহলে হচ্ছে মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু তার দ্বিতীয় শক্তি স্তরে তার হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 6টি। এখন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, মানে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকলে তাকে আমরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হিসেবে কাউন্ট করবো, সেটা হচ্ছে 8টি, সেটা হচ্ছে 8টি। তো দেখো তাহলে অক্সিজেনের মধ্যে কয়টি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, অক্সিজেনের মধ্যে হচ্ছে 2টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। অর্থাৎ অক্সিজেন যদি আরও 2টা ইলেকট্রন গ্রহণ করে তখন সে মানে তার দ্বিতীয় যে শক্তি স্তর সেটা হচ্ছে 8টা ফিল আপ করবে। তো 8টা যখন ফিল আপ করবে তখন সে নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হবে। অর্থাৎ অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস আয়নে পরিণত হয়। এই যে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হতে চায়, এটার কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপসমূহ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্রুপে অংশগ্রহণ করার প্রবণতা দেখায়। অর্থাৎ আমাদের যেই হচ্ছে নিম্নবিত্ত যারা আছে তারা যেভাবে গরিব বড়লোক হওয়ার প্রবণতা দেখায়, একইভাবে এখানে যাদের হচ্ছে অরবিটাল সমূহ হচ্ছে অপূর্ণ থাকে তারা হচ্ছে তাদের হচ্ছে প্রত্যেকটা শক্তি স্তর পূর্ণ করে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হওয়ার একটা প্রবণতা দেখায়। এখন দেখো আমরা দেখব হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ হচ্ছে কারা কারা। দেখো নিষ্ক্রিয় গ্রুপ হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ গ্রুপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু গ্রুপ। সেটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু গ্রুপ। এই মুদ্রা ধাতু গ্রুপ আমাদের কি কি সেটা আমাদের জানতে হবে। মুদ্রা ধাতু গ্রুপ হচ্ছে পর্যায় সারণীতে 11 নম্বর গ্রুপে মুদ্রা ধাতু গ্রুপের স্থান পেয়েছে। এই মুদ্রা ধাতু গ্রুপগুলো হচ্ছে আমাদের কপার, অরাম, সিলভার, আর একটা হচ্ছে রঞ্জনটা মানে আরজি, তাইলে হচ্ছে সিইউ, এইউ, এজি, আরজি, সেটাই হচ্ছে আমাদের মুদ্রা ধাতু গ্রুপ। এবার আমরা পর্যায় সারণীর একটি খুবই বিতর্কিত প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটার উত্তর আমাদের কাছে এখনও অনেকের কাছে অজানা, কিংবা হচ্ছে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে এটার উত্তর কি হবে তা গুছিয়ে বলতে কিংবা হচ্ছে লিখতে পারি না। সেটা হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেন হচ্ছে কত নম্বর পর্যায়ে অবস্থান করে, কিংবা হচ্ছে হাইড্রোজেনের প্রকৃতি কেমন হতে পারে সেটা সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানি না। তো দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি সবাই, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি হচ্ছে 1। তো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাসটা করি তখন সেটা হচ্ছে 1s1। এখন দেখো অর্থাৎ হাইড্রোজেনের প্রধান শক্তি স্তর কয়টা, এখানে একটাই আছে। হাইড্রোজেন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি, একটি। এখন ওই দিক থেকে চিন্তা করলে হাইড্রোজেন কার সাথে মিলে যায়, ক্ষার ধাতু সমূহের সাথে মিলে যায়। ক্ষার ধাতু সমূহে ধাতু কারা কারা আছে তাহলে আমরা যদি দেখি, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখন আমরা যদি সোডিয়ামের কথাটা চিন্তা করি, দেখো তুমি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। দেখো সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টা রয়েছে, একটা রয়েছে। একইভাবে হাইড্রোজেনের প্রধান সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন কয়টা রয়েছে, একটা রয়েছে। তাহলে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা হচ্ছে কার সত্ত্ব ফিল আপ করে, ক্ষার ধাতুর সত্ত্বটা ফিল আপ করে, এটা আমরা দেখতে পারলাম। এখন হাইড্রোজেন আবার হচ্ছে মানে হাইড্রোজেনটা আমাদের হচ্ছে আমরা হ্যালোজেন ধাতুরও কিছু শর্ত মানে। তো সেটা দেখো কিভাবে আমরা কি জানি, হ্যালোজেন গ্রুপ কারা কারা জানি। হ্যালোজেন হচ্ছে আমরা জানি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। দেখো
এখানে যদি আমরা যদি হচ্ছে ক্লোরিন নিয়ে আলোচনা করি, ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 17। আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাসটা করি, আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো তো কি হয়। এটা সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ইলেকট্রন কয়টা রয়েছে, 7টা রয়েছে। তাহলে হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3য় নাম্বার শক্তি স্তর। 3য় নাম্বার শক্তি স্তর আমরা জানি ইলেকট্রন যদি 8টি ইলেকট্রন থাকে তখন সেটি নিষ্ক্রিয় অবস্থা অর্জন করে। তো তাহলে হচ্ছে ক্লোরিন অবশ্যই চাইবে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় অবস্থা অর্জন করতে, কারণ আমরা জানি প্রত্যেকটাই মৌলই নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তাহলে হচ্ছে ক্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটি একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তখন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। একইভাবে হাইড্রোজেনের প্রধান শক্তি স্তরে হচ্ছে একটি ইলেকট্রন আছে, সেটি যদি হ্যালোজেন গ্রুপের মতোই একটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি হয়ে যাবে, 1s2 হয়ে যাবে। তখন সেটা হয়ে যাবে তার কি, হিলিয়ামের যে আকার অর্থাৎ নিষ্ক্রিয় গ্রুপ সেটা হচ্ছে ফিল আপ করবে। তো যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে আমরা দেখতে পাই হাইড্রোজেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কিংবা হচ্ছে তাদের শর্তসমূহ মেনে চলে, এই জন্য হচ্ছে হাইড্রোজেনকে আমাদের গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। আশা করি এবার হচ্ছে এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে হাইড্রোজেন কেন এত বিতর্কিত। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম আলোচনা করার প্রথমটা যদি আমরা দেখি ধাতব ধর্ম। এখন দেখো ধাতব ধর্ম আমরা ব্যাপারটা কি জানি। ধাতব ধর্ম জিনিসটা আমরা দেখি, ধাতু হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে ধাতু। তো দেখো এখানে আমরা একটা জিনিস বলবো, যে মৌলের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যত বেশি সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। দেখো আমরা যদি হচ্ছে ক্ষার ধাতুর কথা চিন্তা করি, ধরো এটার কথা চিন্তা করলাম, এর মধ্যে হচ্ছে এখানে লিথিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনেক বেশি। তাহলে হচ্ছে এখানে ধাতব ধর্ম কার বেশি, লিথিয়ামের হচ্ছে ধাতব ধর্ম বেশি। একইভাবে উল্টাটা হচ্ছে আমাদের অধাতব ধর্ম। অর্থাৎ অধাতব ধর্ম কি হবে, যেই মৌলের হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। তো দেখো আমরা এখানে হচ্ছে আমরা যদি হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি, হ্যালোজেন গ্রুপের হচ্ছে তোমার অধাতব ধর্মটা কিন্তু অনেক বেশি। কেন বেশি, দেখো হ্যালোজেন গ্রুপের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে। তো এটি খুব সহজে হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করে অধাতব ধর্ম প্রদর্শন করবে। আশা করি তোমরা হচ্ছে ধাতব ধর্ম ও অধাতব ধর্ম কি এবং তারা কিভাবে হচ্ছে তাদের কাজ করে সেটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের পরমাণুর আকার কিংবা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা করব। তো তা সম্পর্কে আলোচনা করার আগে দেখো আমরা দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামতে থাকলে পরমাণুর আকার বা তাদের পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এটা কেন হয়, দেখো সোডিয়ামে হচ্ছে তোমার আমরা যদি তার একটি বিন্যাসটা দেখি, দেখো এটা হচ্ছে আমাদের সোডিয়ামের জন্য। দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কয়টা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে আমরা যদি আঁকি তাহলে সেটা কি হবে, দেখো তোমার
যে পরমাণুর যে আকারটাতে হচ্ছে আকারের কি কোনো পরিবর্তন হয়েছে? এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হচ্ছে তৃতীয় শক্তি স্তরে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে দুইটা ইলেকট্রন। তাহলে হচ্ছে তুমি চিন্তা করো, তোমার হচ্ছে যে জায়গায় একটা ইলেকট্রন ছিল ওই জায়গায় এসে এখন দুইটা ইলেকট্রন দখল করছে, তাহলে তোমার কি আকারটা কমতেছে না? তোমার যে পারমাণবিক ব্যাসার্ধ এটা কমতেছে। কিন্তু তুমি যদি দেখো এখন তুমি চিন্তা করো লিথিয়াম আর সোডিয়াম, লিথিয়ামের জন্য হচ্ছে দেখো লিথিয়ামের জন্য হচ্ছে তোমার কি হয়, লিথিয়ামের জন্য তোমার হচ্ছে শক্তিস্তর হচ্ছে 2টা, সোডিয়ামের জন্য তোমার শক্তিস্তর হচ্ছে 3টা। তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায় তখন হচ্ছে পারমাণবিক আকার হ্রাস পায়, কিন্তু একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন হচ্ছে তার পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এবার আমরা হচ্ছে একটা জিনিসে নর্মালি হচ্ছে তালগোল পাকিয়ে ফেলি, সেটা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, একই গ্রুপে উপর থেকে নিচে নামলে কি হয়, এটা আমরা জানি না। তো এটা জানার জন্য হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখলে আমাদের হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায়ের জন্য তোমাদের আয়ত বাড়ে, আমরা শুধু মনে রাখবো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, আয়ত বাড়ে। তাইলে শুধু আমরা যদি এটা মনে রাখি তাইলে হবে। এখন দেখো আমাদের জানতে হবে আয়ত কি। সরেয়ার্থে হচ্ছে আমাদের এখানে আয়নীকরণ শক্তি সি হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি, আর ত হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমরা যদি এই লাইনটা মনে রাখি তাহলে হচ্ছে আমাদের আর কনফিউজড থাকার আমাদের আর কোনো কারণই নেই। কারণ হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়ত বাড়ে। আয়ত কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা দেখবো হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো কি। দেখো আয়নীকরণ শক্তির কথা যদি আমরা চিন্তা করি, আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ দেখো আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের ইলেকট্রন কত? ইলেকট্রন হচ্ছে তোমার কয়টা? পারমাণবিক সংখ্যা হচ্ছে তার 11টা। তাহলে তার যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, অর্থাৎ দেখো গ্যাসীয় অবস্থায় এটার 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করবে। অর্থাৎ এখান থেকে যদি একটা ইলেকট্রন আমরা যদি দান করে দিই তখন সেটা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এই প্লাস আয়নে পরিণত হতে তার যে শক্তি সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এখন দেখো আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানবো। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এখন দেখো ইলেকট্রন আসক্তি আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিনের হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এটার ইলেকট্রন বিন্যাসটা করলে হয় এরকম, অর্থাৎ এটা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টি? 7টি। এখানে যদি একটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, একটি ইলেকট্রন সে গ্রহণ করে কি হয়ে যাবে? ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে। এই যে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত করতে তার যে শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। তার যে একটা ইলেকট্রন হচ্ছে তোমার গ্রহণ করার প্রবণতা, সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এখন দেখো আমি হচ্ছে তোমাদের মাঝে হচ্ছে একটা প্রশ্ন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো সোডিয়াম ও সিলিকনের মধ্যে
কার ইলেকট্রন আসক্তি বেশি। দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে তোমার সোডিয়াম ও সিলিকনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি। তো দেখো আমরা একটু আগে হচ্ছে একটা ছন্দ শিখলাম, ছন্দটা ছিল এরকম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়ত বাড়ে। তো আয়তের মধ্যে আমাদের ছিল হচ্ছে ইলেকট্রন আসক্তি ছিল, তাহলে দেখো সোডিয়াম, আমাদেরকে আগে হচ্ছে প্রশ্নটার দিকে খেয়াল করতে হবে যে সেটা কি একই পর্যায়ে ছিল নাকি হচ্ছে আমাদের একই গ্রুপে আছে। তো দেখো আমরা যদি সোডিয়াম আর সিলিকনকে যদি দেখি, সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার কত 14, তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি সেটা হচ্ছে আমাদের কিসে আছে, সেটা হচ্ছে আমাদের একই পর্যায়ে আছে। তো দেখো তোমার এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত 14। তো আমরা বলছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। তো তাহলে সোডিয়াম থেকে যখন সিলিকনের দিকে যায় তাহলে সোডিয়াম ও সিলিকনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, সোডিয়াম ও সিলিকনের মধ্যে হচ্ছে আমাদের সিলিকনের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। এখন আরও একটা জিনিস আছে, যখন হচ্ছে তোমার পরমাণুর আকার হচ্ছে কি, পরমাণুর আকারের সাথে সাথে যখন তার পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে তখন তার ইলেকট্রন আসক্তির মানটা বাড়তে থাকে। তো আশা করি আমাদেরকে যদি এখন যদি বলা হয় অন্য দুটো হচ্ছে আমাদেরকে মৌল দিয়ে যদি বলা হয় যে এদের মধ্যে কার হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তির মান বেশি, কার আয়নীকরণ শক্তির মান বেশি, এটা হচ্ছে তোমরা সলভ করতে পারবা।